আজকে এক্সপ্লেন করব চঞ্চল চৌধুরী আর ভিকি জায়েদের নতুন থ্রিলার ওয়েব সিরিজ রুমি। সিরিজে আমরা চঞ্চলকে দেখি, যার নাম খন্দকার রুমি। সে দেশের সবচেয়ে ট্যালেন্টেড সিআইবি অফিসার, আর এটার প্রমাণ আমরা দেখি সিরিজের শুরুতে একটা কেস আসে। গ্যান্ডারিয়ার ধনী ব্যবসায়ী আব্দুল মতিন সাহেবের বড় ছেলের ঘরের নাতি কিডন্যাপ হয়ে যায়, আর কিডন্যাপার 5 কোটি টাকা মুক্তিপণ চায়, আর তারা পুলিশকে না জানিয়ে টাকা দিতে রাজি হয়ে যায়। কিন্তু টাকা দেওয়ার আগের দিনই ছেলেটার লাশ নদী থেকে উদ্ধার করে পুলিশ, আর এই কেসটা দেয়া হয় রুমিকে। অফিসার আরিয়ান বলে যে হয়তো এই কাজটা ওই বাসার কাজের লোকেরা করেছে, কারণ কিডন্যাপিং এর পর থেকে ওরা ওই বাসার কাজ ছেড়ে দিয়েছে। তখন রুমি বলে যে না, আমার মনে হয় এইটা পরিবারের কেউই করেছে। আর সে ওই বাড়ির পাশের একটা চায়ের দোকানে বসে এক এক করে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু চায়ের বিল দেওয়ার সময় বলে যে আমার কাছে তো ভাঙতি নেই, আর বিলটা তাদের দিয়ে দেওয়াতো। তখন সে খেয়াল করে যে আব্দুল মতিন সাহেবের মেঝো ছেলে বা হাত দিয়ে ওয়ালেট বের করে আর ডান হাত দিয়ে ওয়ালেট ভিতরে রাখে। তখন রুমি বলে যে এই কাজটা ওই করেছে, কারণ ও 2 হাত দিয়ে সমান কাজ করতে পারত, আর তাই ও মুক্তিপণের চিঠিটা বা হাত দিয়ে লিখে বাড়িতে পাঠিয়েছে। আর পুলিশ অ্যারেস্ট করলে ও ওর অপরাধ স্বীকার করে নেয় আর বলে যে ওর ব্যবসায় লস হয়েছে, তাই বাড়ি থেকে টাকা নেয়ার জন্য ও এমনটা করেছে। এসব দেখে অফিসার ঈশা অনেক ইমপ্রেস হয় আর ওর বার্থডে পার্টিতে রুমিকে ইনভাইট করে। এরপর রুমি ওর বস আশরাফ খানের সাথে দেখা করতে যায় আর ওর মায়ের কেসটা আবার রিওপেন করতে বলে। আসলে রুমির মা ওদের বাসার ছাদ থেকে পড়ে মারা যায়, আর পুলিশ এটার তদন্ত করে বারবার এইটাই পায় যে এটা একটা দুর্ঘটনা ছিল। কিন্তু রুমির মতে এটা দুর্ঘটনা না, বরং ওর মাকে কেউ ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। রাতে রুমি ওর বাসায় যায় আর ড্রিঙ্ক করতে থাকে, আর এখানে আমরা রুমির বাসার কাজের ছেলেকে দেখি, যার নাম তরিকুল রুমির বাবা মায়ের কথা জানতে চাইলে রুমি চাকরি করতো, আর সেখানে সে প্রেম করে রুমির বাবাকে বিয়ে করে, আর তারপর রুমি হয়। রুমির মা মাওলানা জালালউদ্দিন রুমির অনেক ভক্ত ছিল। মাওলানা রুমি একজন অনেক বিখ্যাত সুফি সাধক, কবি আর গীতিকার ছিলেন, আর তার নামেই ওর নাম রুমি রাখা হয়। তারপর ওর বাবা আর মায়ের ঝগড়ার কারণে তাদের ডিভোর্স হয়ে যায়, আর রুমির মা ওকে নিয়ে বাংলাদেশে চলে আসে। যাই হোক, তরিকুল ওদের বাসার নিচে একটা কালো হুডি পরা লোককে বারবার দেখে। পরের দিন রুমি ঈশার বার্থডে পার্টিতে যায় আর গিয়ে দেখে সেখানে ও আর ঈশা ছাড়া আর কেউ নেই। আসলে ঈশা রুমিকে পছন্দ করত আর ওর সাথে টাইম স্পেন্ড করতে চাইতো, কিন্তু রুমি এটা বুঝেও ঈশার কাছ থেকে দূরে থাকতো। আর পার্টি থেকেও সে তার একটা কাজ আছে বলে বের হয়ে যায়। নিচে পার্কিং এ এসে ও দেখে ওর গাড়িতে একটা নোট রাখা, যেখানে লেখা আছে যে মায়ের খুনের রহস্য জানতে চাইলে এই অ্যাড্রেসে আসো। রুমি পার্কিং এর সিসিটিভি ফুটেজে সেই লোকটাকে দেখতে পায় যে ওর গাড়িতে নোট রেখেছে, কিন্তু লোকটাকে দেখা যায় না, শুধু তার হাতটাই দেখা যায়। তারপর সে ওই ঠিকানায় রওনা হয়, আর রাস্তায় হঠাৎ অনেক ধোঁয়া হয়ে যায়, আর ও দেখে সামনে একটা বাচ্চা বাঁধা আছে, আর বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে ও ওর গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে, আর একটা গাছের সাথে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর রুমি অন্ধ হয়ে যায়। এই কারণে ওর জব চলে যায়, আর ও সারাদিন বাসায় শুয়ে বসে কাটায়। এর মধ্যে ও প্রায় একটা স্বপ্ন দেখে যে একটা বোটের উপর একটা মেয়ে সাদা শাড়ি পরে ডান্স করছে, আর একটা বিকৃত মুখওয়ালা মহিলা এসে ওই মেয়েটাকে গলা কেটে হত্যা করে। রুমি ওর এই স্বপ্নের কথা বলতে ঈশাকে ওর বাসায় আসতে বলে, আর ঈশা আসলে ও ওর এই স্বপ্নের কথা তাকে জানায়। তখনই ঈশার কাছে অফিস থেকে একটা কল আসে আর একটা কেসের ডিটেলস জানায়। তখন ঈশা অবাক হয়ে যায়, কারণ রুমির স্বপ্নে সাদা শাড়ি পরা মেয়েটার গালে একটা দাগের কথা বলেছে, আর এই কেসের মেয়েটার গালেও একই রকম দাগ আছে। এই মেয়েটার নাম নেহা আক্তার, আর সে ব্যবসায়ী রশিদ আক্তারের মেয়ে, আর সে আমেরিকা থেকে 4 বছর আগেই দেশে ফিরেছে। অফিসার আরিয়ানকে দেওয়া হয়। সিআইবি অফিসাররা দেখে মেয়েটাকে নেশার ওষুধ দিয়ে ওর বাথটবে ডুবিয়ে মারা হয়েছে, আর ক্রাইম সিন থেকে ওর আর ওর কাজের লোকদের ছাড়া আর কারোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। এখানে আমরা আরো জানি যে নেহার মা ওর চলাফেরা পছন্দ করতো না, তাই ও একা বাসায় থাকতো। অন্যদিকে রুমি আরেকটা স্বপ্ন দেখে। স্বপ্নে রুমি দেখে যে ও একটা চায়ের কাপের ভিতর দাঁড়িয়ে আছে, আর কেউ ওর উপর গরম চা ঢালছে, আর ওর শরীর পুড়ে যাচ্ছে। সকালে ও এই কথা ঈশাকে জানায় আর বলে যে নেহার রুমে
কোনো চায়ের কাপ থাকলে সেটা ভালো করে চেক করতে, কারণ যেহেতু ওর প্রথম স্বপ্নের মেয়েটার খুন দেখেছে, নিশ্চয় দ্বিতীয় স্বপ্নের সাথেও ওর খুনের কোনো কানেকশন রয়েছে। তাই ঈশা নেহার রুম থেকে চায়ের কাপ ফরেনসিক্সে পাঠায়, আর জানা যায় যে কাপে নেহার চাচা বশির আক্তারের ফিঙ্গারপ্রিন্ট ছিল। তারপর ঈশা নেহার মা সোনিয়া আক্তারের সাথে দেখা করে বশিরের ব্যাপারে জিজ্ঞেস করে, আর সে জানায় যে বশির একটা বাজে লোক, আর বশির আর তাদের মধ্যে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব চলছে, আর বশির নেহার মাকে অনেক বাজে বাজে SMS পাঠাতো। অন্যদিকে আমরা বশিরকে দেখি যার কাছে একটা কল আসে আর ও ব্যাগ গুছিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সিআইবি ওর বাসায় গিয়ে ওকে পায় না, কিন্তু একটা ল্যাপটপ পায় যেটা পাসওয়ার্ড দেওয়া থাকে। এদিকে সিআইবি রুমিকে সম্মাননা জানিয়ে ফেয়ারওয়েল দেয়, আর সবাই রুমিকে ভালো ভালো গিফট দেয়, শুধু আরিয়ান ছাড়া। আরিয়ান রুমিকে একটা অন্ধ ডিটেকটিভের পুতুল গিফট করে। আসলে আরিয়ান রুমিকে পছন্দ করতো না। অন্যদিকে রুমি আরো একটা স্বপ্ন দেখে। স্বপ্নে রুমি ওর বাসায় যায়, কিন্তু নেম প্লেটে স্নিগ্ধা লেখা থাকে। ভিতরে গেলে ও দেখে দেয়ালে সব জায়গায় অনেক ছবি লাগানো, কিন্তু রুমি সব ছবিগুলো দেখে, শুধু ওর মায়ের ছবিটা বাদে সবগুলো ছবি ও ঘোলা দেখতে পারে না। আর তারপর ঘরটা পুরো ধোঁয়া দিয়ে ভরে যায়, আর ও পরে অজ্ঞান হয়ে যায়, আর ওর ঘুমটা ভেঙে যায়। এই কথা ও পরের দিন ঈশাকে জানায়, আর ঈশা বলে হয়তো ধোঁয়ার সাথে এই কেসের সম্পর্কটা এইরকম যে কেউ এই কেসে নেশাগ্রস্ত ছিল। এদিকে দূর থেকে ওই কালো হুডি পরা লোকটা ওদের দুজনের উপর রাখছিল। ঈশা আবার সোনিয়ার কাছে যায়, আর সোনিয়া জানায় যে নেহা ড্রাগ অ্যাডিক্ট ছিল, আর ওকে একটা অর্ণব নামের ছেলে পছন্দ করত, কিন্তু নেহা সজীব নামের একটা ছেলের সাথে রিলেশন করত, আর সজীবই নেহাকে ড্রাগস ধরিয়েছে। অন্যদিকে রুমি তরিকুলকে নিয়ে বশিরের বাসায় যায়, আর বশিরের বিল্ডিং এর কেয়ারটেকারের কাছ থেকে জানতে পারে যে নেহা এখানে প্রায় আসতো। এই সময় হুডি পরা লোকটা রুমির বাসায় গিয়ে ওর মদের বোতলে কিছু মিশিয়ে চলে যায়। রাতে রুমি মদের গ্লাসে মদ নিয়ে গ্লাসটা ছুঁড়ে ফেলে দেয় আর ফরেনসিক্সে পাঠায়। পরে জানা যায় যে মদে সাইনাইড মিশানো ছিল, কিন্তু কথা হচ্ছে অন্ধ রুমি এটা জানলো কিভাবে, এই রহস্যটা আমরা পরে জানতে পারবো। পরের দিন রুমি ঈশাকে বলে যে ওর মাকে যারা মেরেছে ওরা ওকেও মারতে চায়। ঈশা তখন বলে যে ওর বাসার সিসিটিভি থেকে ওরা দেখেছে যে একটা কালো হুডি পরা লোক ওর বাসার সামনে ঘোরাফেরা করে। আর এই কথা শুনে তরিকুলও বলে যে কালো হুডি পরা লোকটাকে ও ওদের বাসার সামনে দেখেছে। এদিকে আরিয়ান বশিরের ল্যাপটপ খুলে ফেলে, আর এর ভিতর থেকে অনেক পর্ন পায়, আর নেহা আর সজীবের একটা বাজে ভিডিও পায়। আরিয়ান এই কথা সিআইবি হেডকে জানায়, আর বলে যে বশিরকে খুঁজে বের করতেই হবে। আর ঈশা তাকে বলে যে রুমির সিকিউরিটির জন্য তাদের কিছু করতে হবে, তাই ওর বাড়ির সামনে কয়েকজন পুলিশ মোতায়েন করার কথা বলা হয়। সেদিন রাতে রুমি আবারও স্বপ্ন দেখে। ও দেখে ওর বাসায় ওকে বেঁধে আরিয়ান আর ঈশা ওর সামনে রোম্যান্স করছে। ঈশা রুমির এই স্বপ্নের কথা শুনে খুব বিরক্ত হয়, কিন্তু রুমি বলে যে এই স্বপ্নের বিষয়টা হচ্ছে বিশ্বাসঘাতকতা, আর নেহার কেসটাতেও এমন কিছু একটা হয়েছে, তাই তুমি অর্ণব আর সজীবকে ভালো করে ইনভেস্টিগেট করো। তাই ঈশা অর্ণবের কাছে নেহা আর সজীবের ভিডিওর ব্যাপারে জানতে চায়, আর অর্ণব বলে ওরা রিলেশনে ছিল, তাই এটা হতেই পারে। অন্যদিকে রুমি আর তরিকুল মজিবুর নামের একটা লোকের সাথে দেখা করতে যায় যে বশিরকে পর্ন ভিডিও সাপ্লাই করতো। মজিবুর প্রথমে মুখ না খুললে রুমি ওর জায়গার মতো চেপে দেয়, আর মজিবুর সব বলে দেয়। এদিকে রুমির বাসার জন্য যেই পুলিশ মোতায়েন করা হয়, আরিয়ান বলে তাদেরকে আগে সজীবকে গিয়ে ধরে নিয়ে আসতে, তারপর রুমির বাসায়। পুলিশরা সজীবের গ্রামের বাড়িতে যায় আর কাউকে খুঁজে পায় না। অন্যদিকে ঈশা সোনিয়ার সাথে দেখা করে আর নেহার ভিডিওর ব্যাপারে জানতে চায়। সোনিয়া বলে যে নেহার ড্রাগ এডিকশনের ব্যাপারে জানতে পেরে সে নেহার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেয়। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি নেহা আর সজীব বশিরের কাছে সাহায্য চাইতে গিয়েছিল, আর বশির পর্নের ব্যবসা করত। পরের দিন রুমি সোনিয়ার সাথে দেখা করতে যায় আর জানতে চায় ছোটবেলায় নাকি নেহা একবার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে। তখন সোনিয়া জানায় যে নেহার পোলিও হয়েছিল, তাই সে নেহাকে নিয়ে আমেরিকা চলে যায় ওর ট্রিটমেন্টের জন্য, আর ওকে ঠিক করে তারপর ওকে নিয়ে দেশে ফিরে। গাড়িতে বসে রুমি বলে যে সোনিয়ার কথাবার্তা সন্দেহজনক, কারণ যদি নেহা সত্যি পোলিও থাকতো তাহলে ও ক্লাসিক্যাল ডান্স কিভাবে করতে পারত। এখানে রুমি আরো বলে যে ওর এক স্বপ্নে ও দেখেছিল বাড়ির বাইরে স্নিগ্ধা লেখা, আর অন্য আরেক স্বপ্নে দেখেছে ওর মা একটা বাচ্চা কুকুরকে খাইয়ে দিচ্ছে। তাই ও ঈশাকে বলে যে হয়তো সোনিয়ার আরেক নাম স্নিগ্ধা, আর সে হয়তো নেহার আসল মা না। তাই সোনিয়ার গ্রামে রিহ্যাবে খবর নিয়ে দেখতে যে সেখানে কোনো স্নিগ্ধা নামের মেয়ে ছিল কিনা। এদিকে বশিরের বাসা থেকে পালানোর সময় পুলিশ সজীব আর অর্ণবকে ধরে ফেলে, আর আরিয়ান ওদের পিটানোর পর জিজ্ঞাসাবাদ করলে ওরা জানায় যে ওরা বশিরকে মারতে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে ওরা দেখে অন্য কেউ আগেই বশিরকে মেরে ফেলেছে। ঈশা খবর পায় যে ময়মনসিংহের একটা রিহ্যাবে স্নিগ্ধা নামের মহিলা ছিল, আর নেহা সোনিয়ার না বরং স্নিগ্ধার মেয়ে। আর এই সব তথ্য তুলে জিজ্ঞাসাবাদ করলে সোনিয়া সব সত্য বলে দেয়। সোনিয়া নিজের চেয়ে 20 বছরের
বড় রশিদ আক্তারকে বিয়ে করে তার সম্পত্তির জন্য। আর তারপর তার মেয়ে হয় নেহা, কিন্তু নেহার পোলিও থাকার কারণে সে নেহাকে পছন্দ করতো না। আর এই কারণে রশিদ আক্তার তার সব সম্পত্তি নেহার নামে করে দেয়, কিন্তু নেহা 21 বছর হওয়া পর্যন্ত এই সম্পত্তি খেয়াল রাখবে সোনিয়া। কিন্তু কোনো কারণে যদি নেহা 21 বছর হওয়ার আগেই মারা যায় তাহলে সব সম্পত্তি একটা ট্রাস্টে চলে যাবে। তাই রশিদ আক্তারের মৃত্যুর পর সোনিয়া নেহাকে বাথটাবে ডুবিয়ে মেরে ফেলে। আর তার গ্রাম থেকে স্নিগ্ধা নামের একজন গরিব নেশাগ্রস্ত মহিলার কাছ থেকে তার মেয়েকে নিয়ে ওকে নেহার নাম দিয়ে আমেরিকা চলে যায়। আর যখন ওই মেয়ে বড় হয় তখন ওকে নিয়ে দেশে ফিরে, যাতে কেউ ওকে চিনতে না পারে। কিন্তু দেশে ফিরে এই মেয়ে সোনিয়ার সাথেই ঝামেলা করে আর সোনিয়াকে সম্পত্তি লিখে দিতে চায় না। আর এই মধ্যে সোনিয়া বশিরের সাথে সম্পর্কে জড়ায় আর বশিরকে দিয়ে নেহার পর্ন ভিডিও বানিয়ে ওকে ব্ল্যাকমেইল করে। কিন্তু নেহা এতটাই অ্যাডিক্ট ছিল যে ওর এসবে কিছুই আসে যায় না। তাই সোনিয়া নেহার বাড়িতে গিয়ে ওর চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে ওকে বাথটাবে চুবিয়ে মেরে ফেলে আর ওই বাড়ি থেকে সব ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলে। আর বশিরের হাতে ফিঙ্গারপ্রিন্ট ওলা একটা কাপ নিজের বাসা থেকে এনে সেখানে রেখে দেয় আর বশির ফেসে যায়। আর নেহা যেহেতু 21 বছর হওয়ার আগেই মারা গিয়েছে তাই ওর সব সম্পত্তি ট্রাস্টে চলে যায়। কিন্তু ওই ট্রাস্ট সোনিয়া আগে থেকেই কিনে রাখে, তাই ও সব সম্পত্তি পেয়ে যায়। কিন্তু বশির ধরা পড়লে সে বাঁচতে পারবে না, তাই সে বশিরের জঙ্গলের বাড়িতে গিয়ে ওকে একইভাবে ঘুমের ওষুধ দিয়ে বাথটাবে চুবিয়ে মেরে ফেলে। এই কেস শেষ হওয়ার পর সিআইবি ডিরেক্টর আরিয়ানকে বলে রুমির সাথে আগের ঝামেলা মিটিয়ে নিতে, মানে আগের কোনো একটা কেসে রুমি আর আরিয়ানের মধ্যে কিছু একটা হয়েছিল। তারপর আমরা আরিয়ানকে দেখি হুডি পরা লোকটার সাথে ওর গাড়িতে বসে আছে আর ও লোকটাকে বলে এবার রুমিকে শেষ করতে। রুমি বাড়ি ফিরে দেখে বাসার দরজা খোলা আর তরিকুলকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। আর তখন হুডি পরা লোকটা ওর সামনে আসে আর ওর মাস্ক খুললে আমরা দেখি ও দেখতে একদম রুমির মতোই। আসলে ও রুমির যমজ ভাই। রুমির মা ওর বাবাকে ডিভোর্স দিয়ে রুমিকে নিয়ে আর ওই ছেলেকে রেখে চলে আসে। আর ওর বাবা ওই ছেলের খেয়াল রাখতো না, তাই ও চুরি ডাকাতি করেই বড় হয়েছে। আর তাই নিজের মাকে ঘৃণা করে ওই তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলে। আর রুমির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর আসার সময় এই কারণটার সময় তরিকুল ওকে দেখে ফেলে বিধায় ওকেও মেরে ফেলে। তারপর ও রুমিকে ছুরি দেখিয়ে বেডরুমে নিয়ে যায় আর তখনই ঈশা আসে আর রুমিকে ডাকতে থাকে। আর রুমি নিচে এসে ঈশাকে জড়িয়ে ধরলে ঈশা অবাক হয়ে যায়। আর তখন ঈশা দেয়ালের রক্ত দেখে বুঝে যায় যে এখানে কোনো ঝামেলা আছে। তো এই সিরিজটার এই সিজনটা এখানেই শেষ হয়ে যায় সাসপেন্সের সাথে। আর নিশ্চয়ই এটা দ্বিতীয় সিজন আসবে, আর যখনই আসবে তখন আমি আপনাদের জন্য সেটাকে এক্সপ্লেন করে অবশ্যই আমার চ্যানেলে দিব। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কোন মুভি